আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার। তুষার ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তুষার ভাই, একটা আসলে শোক সংবাদ দিয়ে শুরু করি যে গতকালকে তোফায়েল আহমেদ মারা গেলেন। তো এই মৃত্যু নিয়ে আমরা অনেক নাটক দেখলাম। নাটক এ ধরনের, ওনার জানাজা হলো ধানমন্ডিতে তাকওয়া মসজিদে, এবং সেখানে দেখলাম নামাজের পর হঠাৎ করে কয়েকজন জয় বাংলা স্লোগান দিল, এবং এটাকে কেন্দ্র করে পুলিশ সেখান থেকে 7 জনকে গ্রেফতার করলো। আবার এর বিপরীতে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় ওনার এই মৃত্যু সংবাদ যখন নাকি দেওয়া হলো, সেই মৃত্যু সংবাদকে কেন্দ্র করে এমন এমন কিছু কথা যেগুলি নাকি আপনার মানে ভাবা যায় না, অশ্লীল কথাবার্তা, হা হা রিয়ে, হ্যাঁ, এই ধরনের কিন্তু আমরা অনেক কিছু দেখলাম। এবং সেই রিয়েকশন গুলো এত, মানে আমার কাছে এতটাই অস্বাভাবিক মনে হলো। যেমন একজন লিখেছেন যে খুনি তুফাইল মারা গেছে, আরেকজন লিখেছেন আল্লাহ যেন এই শয়তানের প্রাপ্য বুঝিয়ে দেন, আরেকজন লিখেছেন আলহামদুলিল্লাহ জয় বাংলা বলে মাটির তলে পুঁততে ফেলা হোক, এরা সারা জীবন ইসলাম বিদ্বেষী ছিল। এই যে এই ধরনের কথাবার্তাও কিন্তু হচ্ছে। আমার বক্তব্যটা হলো, আমার যে প্রশ্নটা আপনার কাছে আমি করতে চাচ্ছি সেটা হলো, এই যে একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এই যে মানে দুই ধরনের আচরণ আমরা দেখতে পাচ্ছি, আমাদের সমাজটা আসলে কোন দিকে যাচ্ছে? আমাদের সমাজ আসলে কোনো দিকে যাচ্ছে না। আমাদের সমাজ একটি গভীর কুয়ার মধ্যে পতিত হয়েছে, এবং এই কুয়ার মধ্যে পতিত সমাজের একটা বিরাট অংশ কুয়াকেই পৃথিবী ভাবতে শুরু করেছে। তোফায়েল আহমেদ সাহেবের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করি। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনতাম, তিনিও আমাকে চিনতেন, অত্যন্ত স্নেহ করেছেন। এবং তার স্নেহ আসলে রাজনীতিবিদের স্নেহ একরকমের হয়, তারা প্রায় সকলকেই স্নেহ করার একটা অভিনয় করে। কিন্তু তোফায়েল আহমেদের স্নেহ আসলে আসল স্নেহ ছিল। এটা আমি টের পেতাম কেন, আমি যখন শুভেচ্ছা অনুষ্ঠান করতাম, ওনার স্ত্রী নিয়মিত আমার কাছ থেকে শুভেচ্ছা অনুষ্ঠানের কার্ড চেয়ে পাঠাতেন। কিন্তু কোনোদিন তোফায়েল আহমেদ সাহেব একটা অতিরিক্ত কার্ড পাঠান নাই, অথবা নির্দেশ দেন নাই। ওনার স্ত্রী এমন ভাবে ফোন করতেন যে আমি হচ্ছি তোমার তোফায়েল ভাইয়ের বউ, আমার তো নাতি নাতনি আছে, এরা সব আমার কাছে আহ শুভেচ্ছা দেখার কার্ড চায়। এখন মন্ত্রীর বউ, আমি যদি একটা কার্ড দিতে না পারি, বলো কেমন একটা অবস্থা, তুমি কি আমাকে কয়েকটা কার্ড দিতে পারো, মানে এরকম বিনয় করে কথা বলতে। এবং একবার আমি বলেই ফেললাম ওনাকে যে এরকম আমাকে তো আপনার বাসা থেকে কার্ড চেয়ে পাঠায়, তা আপনি তো চাইলে আমি আপনাকে 50টা কার্ডও দিতে পারি। উনি বলেছেন যে না, এটা কখনো করবে না, এবং চাইলেও তুমি আমাকে জানাবে, কারণ অনুষ্ঠানটা তো সবার, এখানে শুধু আমার আত্মীয় স্বজনকে অনুষ্ঠান দেখবে, এটা হওয়া উচিত না। তো আমি তখন বুঝলাম যে উনি মন্ত্রী বলে যে একটা অতিরিক্ত ক্ষমতা প্রদর্শন করা, যথেষ্ট ক্ষমতাবান ছিলেন, বাণিজ্য মন্ত্রী ছিলেন খুব সম্ভবত, কিন্তু তিনি জি। এই ক্ষমতাটা প্রদর্শন করেন নাই। একবার আমি নিজে গিয়ে হাজির হলাম, কারণ উনি তো মন্ত্রী, গিয়ে হাজির হলাম কার্ড নিয়ে। তো ওনার বাসায় আমাকে যে আপ্যায়ন করা হয়েছিল, অতি সাধারণ আপ্যায়ন, তাতে আমি বুঝলাম যে আসলে এমন নয় যে আমরা যেরকম ভাবি যে মন্ত্রীরা কোটি কোটি টাকার মালিক। তবে তোফায়েল আহমেদ সাহেব যথেষ্ট সচ্ছল ছিলেন, তিনি ব্যবসা করতেন, এবং তার আয়ের উৎস, নির্দিষ্ট আয়ের উৎস ছিল। ফলে তাকে নিয়ে যে আবল তাবল কথা বলা হচ্ছে, এটা অত্যন্ত খারাপ। প্রথমত, তিনি যখন ছাত্র নেতা ছিলেন, তার এবং তার বন্ধুদের আপোষহীন ভূমিকার কারণে 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল। তিনি ডাকসুতে ছিলেন নেতৃত্বের পদে, এবং সেই সময় ডাকসু যে ছাত্র সংগ্রাম পরিষদ তৈরি করতে পেরেছিল সবাইকে সঙ্গে নিয়ে, এটা একটা বড় কারণ ছিলেন তোফায়েল আহমেদ। এবং তোফায়েল আহমেদ পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির প্রতি বিশ্বস্ত থেকেছেন। এবং আহ যদি বলেন মোটা দাগে তার বিরুদ্ধে খুব বড় কোনো অভিযোগ কখনো শোনা যায় না। তো কিন্তু যেটা আমার কাছে দুঃখজনক মনে হয় সেটা হচ্ছে যে আমাদের ধর্মেও বলা আছে যে মৃত ব্যক্তির বদনাম না করতে, বা মৃত ব্যক্তিকে আমাদের যে পার্থিব যে হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে রাখার জন্য। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন মানুষের মৃত্যুর পর তাকে আপনি শ্রদ্ধা না জানাতে পারেন, খুব ভালো কথা, আপনি সেটাও শ্রদ্ধার সঙ্গে বলতে পারেন যে আমি এই ব্যক্তিকে আসলে শ্রদ্ধা করি না, এবং এই জন্য আমি শ্রদ্ধা জানালাম না। কিন্তু অকথ্য ভাষায় তাকে আক্রমণ করা এখনো, কিংবা তার সম্পর্কে যা সত্য নয় সেটা বলা,
এটা খুবই খারাপ। এবং এই কাজটি আজকে একজন লোক করেছেন, আমার এবং আপনার অতি প্রিয় শফিক, এই যে পেশার শফিক। ইংরেজিতে একটা স্ট্যাটাস দিয়েছেন, মিথ্যায় ভরপুর। ইংরেজিতে লিখলেই তো আর মিথ্যা সত্য হয়ে যায় না, অনেক মিথ্যায় ভরপুর। এই লোকটির আসলে ইতিহাস সম্পর্কে জ্ঞান অত্যন্ত কম। তার লেখাপড়া নিয়ে মানে লেখাপড়া বলতে আমি তার একাডেমিক ডিগ্রি নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু ইতিহাস ভূগোল সম্পর্কে তার যে ধ্যান ধারণা, এটা অত্যন্ত প্রাগৈতিহাসিক। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বলে এটা ভাবার কোনো কারণ নাই যে তিনি অত্যন্ত বিদ্যাদিগজ পণ্ডিত হয়েছেন। ইংরেজি ভালো শিখলেই ভালো পণ্ডিত হয় না। অত্যন্ত মিথ্যা কথাবার্তা বলেছেন, এবং যে ধরনের ভাষা তিনি লিখেছেন, আমি শুধু এতটুকু বলতে চাই যে তার যে মহান গুরু ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরো যাদেরকে তিনি গুরু পদে বসিয়েছেন, জীবন কাউকে ক্ষমা করে না। জীবনের অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে মৃত্যু। ফলে যদি আমার মতো লোকজন বেঁচে থাকে, এবং ইংরেজি জানি যারা আর কি আমরা, উনিও যদি বেঁচে থাকেন, এবং যদি জীবনের নিয়মে এরকম হয় যে তার গুরুরা বয়সের কারণে তার আগে গত হবেন, উনি ইংরেজিতে এমন সব স্ট্যাটাস দেখতে পাবেন যেগুলো উনি সহ্য করতে পারবেন। অসভ্য একটা লোক। এবং আমরা এবারে একটু এইসব অসভ্যতার কারণে জুলাই বিপ্লব ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং জুলাই বিপ্লব যে বেয়াদবদের একটা আখড়ায় পরিণত হয়েছিল পরে, এবং এটাকে যে অনেক ক্ষেত্রে বেয়াদবির জন্য দায়ী করা হয়, এই কারণ হচ্ছে শফিক সাহেবের মতো ইংরেজি জানা উদ্ধত অসত্য তথ্য পরিবেশনকারী বেয়াদব শ্রেণীর লোকজন। জি, আমরা একটু প্রসঙ্গ চেঞ্জ করি। আপনি শুনেছেন যে আমরা প্রায় দেখেছি এর আগে যে বিভিন্ন বিষয়ে শিক্ষা নেওয়ার জন্য আমাদের দেশের বড় বড় কর্তা ব্যক্তিরা বিদেশে যান। সর্বশেষ যেটা হয়েছিল যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সহ 5 জন কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা, আরো এরকম উচ্চপদস্থ 5 জন কর্মকর্তা মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন, ফ্লোরিডায় যেতে চেয়েছিলেন, শিকাগো এবং ফ্লোরিডা। তো এই ফাইল যখন প্রধানমন্ত্রীর কাছে এসেছে, প্রধানমন্ত্রী লিখেছেন, বলেছেন যে মশা নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই, দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে অবস্থান করলে মশা নিধনের উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব। কি বলবেন? প্রথমত আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, তাকে মোবারকবাদ জানাতে চাই যে তিনি কি সত্য কথা অত্যন্ত হাস্যোচ্ছলে লিখে দিয়েছেন, এবং এটাই সত্য। মশক নিধনের উদ্ভাবনী ক্ষমতা শেখার জন্য যদি কেউ জানো, সেটি মেয়র সাহেবের হওয়া উচিত না, এবং মেয়রের সাথে যারা উচ্চপদস্থ কর্মকর্তারা যাচ্ছেন তাদেরও হওয়া উচিত না। এটা শিখতে চাইলে, যদি আসলেই কারো শিক্ষা দরকার হয়ে থাকে, তাহলে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অথবা প্রধান মশক নিয়ন্ত্রণের জন্য যিনি দায়ী, এরকম দু একজন কর্মকর্তা চাইলে যেতেও পারেন। তবে বিষয়টা কি, এই যে মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য ফ্লোরিডা গমনের যে ব্যয়, আপনি লক্ষ্য করলে বা খুঁজলে, আমার ধারণা এটা, আমি ধারণা থেকে বলছি, দেখবেন যেটা ব্যয় বহন করছিল মশার ওষুধ বিক্রিকারী বা মশার অভিনব পদ্ধতিতে মশা মারার পদ্ধতি বিক্রয়কারী কোনো প্রতিষ্ঠান। মানে এরাই এই কাজগুলি করে, ফ্লোরিডাতে নিয়ে যায়, অস্ট্রেলিয়াতে নিয়ে যায়। আপনি নিশ্চয়ই জানেন ফ্লোরিডাতে প্রচুর মশা রয়েছে। এর কারণ হচ্ছে জলবায়ু জনিত কারণ। এই ধরনের সোয়াম্পি ল্যান্ডে, এক ধরনের জলাভূমিওয়ালা জায়গাতে অবশ্যই মশা হবে, যেটা আমাদের মতো বাংলাদেশে মশা কিন্তু থাকবে। মূলত মশা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, কিন্তু মশা নিয়ন্ত্রণ শেখার জন্য মেয়র সাহেব যাবেন, এটা আসলে কোনোভাবে উচিত না। এটা সঠিক সিদ্ধান্ত ছিল না। এবং তিনি যে এটা এত চমৎকার হাস্যরসিত ভাষায় লিখেছেন যে ডোবার পাশে কয়েক ঘন্টা থাকলে এটা উদ্ভাবনী ক্ষমতা চলে আসে, এটা আসলে সত্য। আসলে এটা কোনো অংশেই মিথ্যা নয়, এটা একদমই ঠিক। প্রধানমন্ত্রীর উপদেশ কিন্তু আমার কাছে একটু ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। ডোবার পাশে কয়েক ঘন্টা থাকলে মানে মশার কামড়ে উনি আদৌ মানে শেষ পর্যন্ত টিকে থাকবেন কিনা। কিন্তু উনি একটা চমৎকার স্যাটায়ার করেছেন, একটা চমৎকার বিদ্রুপ করেছেন। উনি বোঝাতে চেয়েছেন যে দেশের মাটিতে বসেই আসলে এটা শেখা জি, সম্ভব, এবং তিনি আসলে এটা এক ধরনের ভৎসনা করেছেন চমৎকার ভাষায়। আমার কাছে ভাষাটা পছন্দ হয়েছে। এতই যদি শিখতে হয় ফ্লোরিডার ডোবা কেন, দেশের ডোবার পাশে থাকো, থেকে দেখো যে উদ্ভাবনী ক্ষমতা কতটুকু বের হয়ে আসে। তবে এই কাজগুলি সাধারণত ভেন্ডাররা করে থাকেন, এবং জানেন নিশ্চয়ই যে আমাদের এইখানে এই ভেন্ডাররা সাপ্লাইয়ের সঙ্গে সঙ্গে এই বিদেশ ভ্রমণের একটা ব্যবস্থা রাখেন। এই কাজটি আমাদের আমলাতন্ত্র করেছেন। সকল প্রকল্পে বিদেশ ভ্রমণ থাকে, বিদেশে ট্রেনিং থাকে,
এবং এই ট্রেনিং বিক্রি করা এবং এই উচ্চতর জ্ঞান অর্জনের জন্য বিদেশে ভ্রমণ, এটাকে এমন ভাবে তারা নিয়মে পরিণত করেছেন যে সকল প্রকল্পে এটার জন্য বাজেট থাকে। এবং বিগত সরকারের সময় একটা নির্দেশ জারি করা হয়েছিল যে সরকারি খরচে এটা করা যাবে না। সরকারি খরচে তারা এটা করেন না, তারা বেসরকারি খরচে সাধারণত গিয়ে থাকেন। এবং এই বেসরকারি খরচে এই অকারণে ভ্রমণ যে এক ধরনের উৎকোচ টাইপের বিষয়, এটাকে আবার তারা মনে করেন না। তারা মনে করেন যে এটা তারা শিখেছেন। এখন একটা বিষয় খুবই অদ্ভুত, যারা খিচুড়ি রান্নার প্রশিক্ষণ নিতে ভারত যেতে চেয়েছিলেন, জীবনে এসে কি তারা খিচুড়ি রান্না করতেন? করতেন না। আমরা খিচুড়ি রান্না শেখানো ক্লাসও নিতেন। সেরকমই মশক নিধনের জন্য যারা ওখানে যেতে চাচ্ছিলেন উদ্ভাবনী ক্ষমতা দেখার জন্য, তারাও ফিরে এসে কোনোদিনই এই মশা নিয়ন্ত্রণে নিজেরা যোগ দিতেন। অতএব এইগুলো যে একটা আসলে বিদেশ ভ্রমণের অজুহাত খুঁজে বের করা, এগুলো তো আমরা বুঝি আসি। এগুলি বন্ধ হওয়া উচিত। যদি ট্রেনিং এ দিতে হয়, ওইখানকার উদ্ভাবনী ক্ষমতা ভালো করে ভিডিও করে নিয়ে এসে এখানে ইজিলি দেখানো যায়। এমনকি এত জুম হয়, এত এত ইন্টারনেটে এত লাইভ হয়, এই কাজ ইন্টারনেটেই করা সম্ভব। এটার জন্য ফ্লোরিডা গিয়ে হাতে কলমে মশা মেরে, কে জানে কিছুদিন পরে মশার একটা ব্যাট আছে না, আপনি দেখেছেন না, এক ধরনের ব্যাট পাওয়া যায়। এই ব্যাট ব্যবহার শেখার জন্য তারা কেউ কেউ চীনে যাবেন কিনা, কিংবা ধরেন মশারি। মাঝখানে কিন্তু একবার আমরা দেখেছিলাম যে লিফট চালানো শেখার জন্য বিদেশ যাওয়ার একটা প্রক্রিয়া হ্যাঁ, লিফট চালানো শুরু। শেখার জন্য এর আগেও গিয়েছে, অতীতেও গিয়েছে, ভবিষ্যতেও যাবেন। আমাদের এখানে একটা খুব দামি লিফটের কোম্পানি ছিল, শিনলার লিফট। এটা লাগালেই তারা তাদেরকে নিয়ে যেতেন এমন এক দেশে, যে দেশে সাধারণত আসলে মানুষ খুব একটা যায় না, কারণ এই শিনলার ইউরোপে তৈরি হয়। এই শিনলার লিফট দেখার জন্য যে কত লোক বিদেশে গিয়েছেন, এইটা হিসাব করলে দেখা যাবে যে এত লোক ওই লিফটে চড়েন নাই। জি, আমরা আজকে বেশি বড় করবো না, আমরা একটা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি। এই প্রসঙ্গটা আমার কাছে খুবই মানে মানে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। পটুয়াখালী বাউফলের যিনি সংসদ সদস্য মিস্টার শফিকুল ইসলাম মাসুদ, উনি জামাত ইসলামের সংসদ সদস্য, তার একটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছে কালকে। উনি বলেছেন যে উনি 2 ঘন্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে, আমি হুবহু পড়ে শোনাই বক্তব্যটা। উনি বলেছেন 2 ঘন্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, 2 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছি এখান থেকে। অনেকে বললে ভোটে এমপি হইছেন, আমি বলি খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হইছি। আমাকে পাওয়ার দেখাইতে আসবেন না। আমার প্রশ্ন হলো, এমপির কাজ কি কাউকে সরিয়ে দেওয়া অথবা তার ইখতিয়ারের মধ্যে এটা পড়ে? আর দ্বিতীয় যে প্রশ্নটা, যেটা খুব মারাত্মক প্রশ্ন আমি মনে করি, যে উনি ভোটে এমপি হন নাই, খেলে পাওয়ারে এমপি হয়েছেন, তো পাওয়ারে কিভাবে এমপি হওয়া যায়? প্রথমত, এমপি যদি অসহযোগিতার শিকার হন স্থানীয় প্রশাসনের কাছ থেকে, তাহলে এমপি অভিযোগ করতে পারেন যে এই ভদ্রলোক আমাকে সহযোগিতা করছে না। অতএব তাকে যদি অন্যত্র সম্মানজনক পদে পদায়ন করা হয় এবং একজন সহযোগিতা করেন এমন ব্যক্তি আসেন, তাহলে কোনো তিনি একটা অনুরোধ জানাতেই পারেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু অবশ্যই সে অনুরোধের পেছনে যৌক্তিক কারণ থাকতে হবে। মানে এমপি সাহেব ধরেন দুর্নীতি করতে চায়, এলাকার প্রশাসক তাকে বাধা দিচ্ছে, এরকম ক্ষেত্রে তো এটা মানা উচিত। সেক্ষেত্রে এমপি সাহেবদের অনুরোধ পেলেও প্রশাসনের উচিত তদন্ত করা, এবং তদন্ত করে দেখা যে ওই ব্যক্তির আসলেই অসহযোগিতামূলক কর্মকাণ্ড আছে কিনা। যদি না থাকে তাহলে তাকে সরানোর কোনো কারণ নাই। তবে বাংলাদেশে এটা হয়, এমপি সাহেবরা ধমক ধমক দিয়ে, হুজ্জত করে, অথবা এলাকাতে অশান্তি তৈরি করে। ধরেন তারা অনেক সময় এমনও করেন যে অনিরাপত্তামূলক একটি অবস্থা তৈরি করেন যেখানে সরকারি কর্মকর্তা কাজ করতে পারবে না। এরকম করেও অনেক সময়, বা গন্ডগোলের অবস্থা তৈরি করে অনেককে অপসারণে বা সরিয়ে দিতে বাধ্য করেন। কিন্তু উনি যে পরের কথাটা বলেছেন, এটা অত্যন্ত খারাপ কথা। পাওয়ারে এমপি কি জিনিস? এমপি হওয়া তো কোনো পাওয়ার পাওয়া না। উনি নিজেকে ক্ষমতাবান ভাবছেন কিভাবে? ওনারা না যে দলটা করেন না, সেই দলের যে আদর্শ ঐতিহ্য আছে, সেগুলোর কোনটা আসলে তারা মূলত হৃদয়ে ধারণ করেন। পাওয়ার ওনাদের দলের নীতি অনুযায়ী এবং ইসলামের নিয়ম অনুযায়ী পাওয়ারফুল আল্লাহ ছাড়া কেউ না। অতএব উনি কোত্থেকে পাওয়ার পাইছে? উনি যে বলে উনি পাওয়ার পাইছে, উনি তো আসলে পাওয়ার পায় নাই। সব পাওয়ার তো বিলংস টু দ্য অলমাইটি, ওনার ওনার দলের নিয়ম অনুযায়ী। আর ওনার নিজের দল তো পাওয়ারে যায় নাই, ওনার দল তো বিরোধী দলে। তো উনি কোথা থেকে পাওয়ার পেয়েছে? ওনার দল তো একটা বিরোধী দল, এবং সেই বিরোধী দল আবার এমন বিরোধী দল যে বিরোধী দলের কোনো আগামাথা নাই। মানে সাথে নিয়েছে এনসিপি কে, বলে ইসলাম কায়েম করবে, সাথে নিয়েছে যাদেরকে তারা ইসলামের ধারে কাছে নাই। তো এইসব করা যে এমপি সাহেব যখন বলে,
যে পাওয়ারেও এমপি হয়েছি, এটা আসলে ঔদ্ধত্যমূলক কথাবার্তা। এগুলোর জন্য আমার মনে হয় যে ভবিষ্যতে আসলে আসল চেহারাটা বের হয়ে যাচ্ছে তো এইসব এমপিদেরকে এবং তাদের দলে, এতে তাদের ক্ষতি হবে। অসুবিধা না, ওনারা বেশি বেশি কথা বলা দরকার। এরকম এমপিরা বেশি কথা বললে মানুষের বেশ একটা উপকার হয়। হ্যাঁ, এটা মানে এটা ওই যে ফ্রুটিকা খাওয়ার মতো ব্যাপার আর কি। এরা যত বেশি কথা বলবে মানুষের উপকার হবে। তারা বুঝতে পারবে যে কি ধরনের এমপি তারা বানিয়েছে এবং এইসব লোককে এমপি বানানো যে উচিত হয় নাই, আসলে এটা মানুষ টের পেয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আব্দুল নূর তুষারের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তোফায়েল আহমেদকে নিয়ে ছোট্ট স্মৃতিচারণ। আগামীতে আবার কথা হবে, সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত আল্লাহ হাফিজ।